বড় বৌমা, তরকারিতে হলুদটা একটু বেশি হয়ে গেল না? এমন হলুদ রঙা তরকারি দেখলে বেয়াই বাড়ির লোক ভাববে আমরা বুঝি রান্নাই জানি না। পিসি, তোমার তো সব কিছুতেই দোষ ধরা স্বভাব। এই রান্না আমি 10 বার করেছি, চোখ বুঝেও পারি। তুমি বরং মিষ্টির হাঁড়িগুলো গুনে রাখো, যদি কম পড়ে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ওরে বাবা, সে তো আমি সকালেই 3 বার গুনেছি। একবার একটা কম মনে হচ্ছিল, পরে দেখি নিজেই গুনতে ভুল করেছি। বয়স হয়ে গেছে তো, চোখেও এখন আর ভালো দেখি না। থাক থাক, হয়েছে। বয়সের দোহাই দিও না আমার কাছে। তোমার চোখ যা তীক্ষ্ণ, পাশের বাড়ির খবরও তুমি এই চোখেই দেখে ফেলো। রমা, ও রমা, কাজ কতদূর হলো? প্যান্ডেলের লোকজন জিজ্ঞেস করছে খাবার কখন বসাবে। বিনয় তো ভোর ভোর বরযাত্রী নিয়ে বেরিয়ে গেছে। এই তো শেষ পথটা বসিয়ে দিলাম। সকালে বিনয়টাকে দেখলাম, বরের সাজে একদম রাজপুত্তুরের মতো লাগছিল, তবে ভয়ে হাত পা কাঁপছিল বেচারার। সে তো হবেই কর্তা, প্রথম বিয়ে বলে কথা। যাওয়ার সময় দেখলাম ছোট বাবু আমার হাত ধরে বলে গেল, পিসি, আমার জন্য আশীর্বাদ করো, ভালোই ভালোই যেন বউ নিয়ে ফিরতে পারি। সে কখন বেরিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই কোণে দেখা, মালা বদল সব হয়ে গেছে। এবার তো বউ নিয়ে ফেরার কথা। ও বৌমা, বেলা তো পড়ে এলো, এবার তো ওদের ফেরার সময় হয়ে গেছে। ছোটবাবু বলেছিল বিকেলের মধ্যেই ফিরবে। হ্যাঁ পিসি, এখন তখন করেই ফিরে আসবে। দেখো, বিনয় বিয়ে করতে গিয়ে বউ সাথে নিয়েই তো ফিরছে। এই তো সময় হয়ে এলো। চলো চলো, সবাই তৈরি হয়ে নাও, যে কোনো সময় গাড়ি চলে আসবে। ওই দেখ নিতাই, বিনয়ের গাড়ি যাচ্ছে। শুনেছিস তো, শহরের বিরাট বড়লোক বাড়িতে বিয়ে করছে ছেলেটা। শুনবো না কেন, সারা গ্রাম জানে মেয়ের বাবা নাকি ব্যবসায়ী, গাড়ি বাড়ি সব আছে। মেয়ের বাড়ি থেকে এমন জিনিসপত্র দিয়েছে যে ট্রাক ভরে আনতে হয়েছে। বিমলদার কপালটা কিন্তু সত্যি ভালো। বড় বউ রমা বৌদি এমন গুছিয়ে সংসারটা সামলায়, আর এখন ছোট ভাইও এমন বড়লোক ঘরের বিয়ে করলো। একেই বলে লক্ষ্মী বাড়ি। তা ঠিকই বলেছিস, তবে আমার একটা কথা কি মনে হয় জানিস, বড়লোক বাড়ির মেয়ে এই ছোট্ট গ্রামে মানিয়ে নিতে পারবে তো? শহরের মেয়েরা তো আজকাল হাত ধরে খাবারও চেনে না। আরে থাম থাম, তুই সব সময় আগে ভাগে চিন্তা করিস। রমা বৌদির মতো মানুষ থাকতে চিন্তার কি আছে? সে যাকে হাতে ধরে শেখাবে সেই তো শিখে নেবে। তোর তো খালি দুশ্চিন্তা করার স্বভাব। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, চা শেষ করে আমরাও একবার ও বাড়ির দিকে উকি দিয়ে আসি, নতুন বউকে এক নজর দেখে আসা যাক। তোর তো বিয়ে দেখার নাম শুনলেই আনন্দ। চল যাই। রমা, ও রমা, তাড়াতাড়ি এসো, ওরা চলে এসেছে। গাড়ির শব্দ পেলাম যে, তাড়াতাড়ি করো। বরণডালা কোথায় রেখেছো? এসেছে? আমি তো এখনো চুলটাও ঠিক করিনি। মালতী পিসি, তুমিও এসো তাড়াতাড়ি, ওদের বরণ করতে হবে তো। এলাম গো এলাম, একটু ধৈর্য ধরো সবাই, আমার তো আবার হাত উঠে ব্যথা। ও মা গো, দেখো তো বৌদি, ছোট বৌমার কি রূপ, যেন চাঁদের কণা একখান, চোখ ফেরানো যায় না। এসো এসো মা, ঘরে এসো। এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে। এত ভারী গয়না পরে সারা রাস্তা এলে, এবার একটু জিরিয়ে নাও। না বৌদি, ক্লান্ত লাগছে না, তবে সব নতুন নতুন লাগছে। আপনাদের কথা বিনয়ের কাছে অনেক শুনেছি, আজ সামনাসামনি দেখে ভালো লাগছে। বৌদি, ওকে একটু দেখে শুনে রেখো তো, এখানকার সব কিছু নতুন ওর কাছে। শহরের মেয়ে তো, প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে, তুমি একটু সামলে নিও। তুই একদম চিন্তা করিস না, আমার আরেকটা বোন এসেছে ভেবেই তো আমি খুশি হয়ে আছি। চল মা, ঘরে চল, তোদের ঘরদোর সাজিয়ে রেখেছি। জানো সুনিতা, আমার বৌদি না একদম মায়ের মতো।
মা মারা যাবার পর এই বাড়িটা, আমাদের সংসারটা সব একা হাতে সামলেছে বৌদি। আমার পড়াশোনা, চাকরি, সব কিছুর পিছনেই বৌদির অবদান। তাই বুঝি? আসতেই আমার মনে হয়েছে বৌদির চোখে কি যেন একটা মায়া আছে। ওনার কথা বলার ধরনেও যেন মায়ের মতো একটা টান আছে। শুধু মায়া না, উনি সত্যিকারের মাই। ছোটবেলায় আমি জ্বরে পড়লে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতেন, নিজের সন্তান না হয়েও। আমি চাই তুমিও বৌদির সাথে ঠিক এমন করেই মিশে যাও, যেন তোমাদের মধ্যে কোনো দূরত্ব না থাকে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি বৌদির সাথে মিলেমিশে সংসারটা সামলে নেব। দেখো, কয়েকদিনের মধ্যেই আমি বৌদির ডান হাত হয়ে যাব, তুমি দেখেই নিও। বৌদি একটু বেশি আবেগপ্রবণ, কিন্তু মনটা কাঁচের মতো পরিষ্কার। তাই কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, খেয়াল রেখো। কি যে বলো, আমি কি এতটাই বোকা নাকি যে বৌদিকে কষ্ট দেব? চলো এবার ঘুমাতে যাই, কাল সকালে অনেক লোকজন আসবে দেখা করতে। আজ কি ধকলটাই না গেল। তবু বলি রমা, বিয়েটা কিন্তু দারুণ হলো। সবাই কি খুশি হয়ে ফিরল দেখলে? তা তো বটেই, তবে সুনিতা মেয়েটাকে আজ প্রথম দেখেই আমার বেশ মায়া লাগলো। চোখ মুখে কেমন একটা লাজুক ভাব, তবু হাসিটা মিষ্টি। তা হবে না কেন? আমার ভাইয়ের পছন্দ বলে কথা। ছোটবেলা থেকেই ছেলেটার রুচি বেশ ভালো ছিল। দেখো না, বৌদি হিসেবে তোমাকেই বেছে নিয়েছিল সবার আগে। থাক থাক, মিষ্টি কথা বলতে হবে না এত রাতে। বরং বলো তো, কাল বাজারে যাওয়ার কথা ছিল না? নতুন বউয়ের জন্য একটু ভালো মন্দ বাজার করতে হবে। প্রথম দিনটায় ভালো রান্না না হলে চলবে না। হ্যাঁ, কাল সকালেই যাব। একটা বড় ইলিশ মাছ আনবো, আর সুনিতার জন্য ভালো মিষ্টিও আনতে হবে। প্রথমবার শ্বশুর বাড়িতে এলো, একটু আদর তো পেতেই হবে, তাই না? তোমার আদরের বহর তো জানা আছে। বাজারে থলে পেলেই রাজা সেজে যাও, আর আমার পছন্দের একটা জিনিস চাইলে বেমালুম ভুলে বসে থাকো। এই দেখো, বউয়ের কাছে যদি এমন খোঁটা শুনতে হয় তাহলে বাজারে গিয়ে লাভ কি? ঠিক আছে, কাল তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আনবো। খুশি তো? থাক থাক, বয়স হয়ে গেছে এসব বলার। আজ সারাদিন খেটে সবাই ক্লান্ত। চলো এবার ঘুমিয়ে পড়ি, সকালে তাড়াতাড়ি উঠে বাজারে যেতে হবে। ওই যে বিমলদা যাচ্ছে। এই বিমলদা, এত সকালে এমন সেজে গুজে কোথায় চললে গো? মুখে যেন হাসি ধরছে না, সিটি বাজিয়ে হাঁটছো যে। আর বলিস না, ছোট ভাইয়ের নতুন বউয়ের হাতে রান্না খেতে হবে তো, তাই রাজকীয় বাজার করতে যাচ্ছি। ইলিশ মাছ, মিষ্টি সব আনতে হবে। রমা বলে দিয়েছে কিছু বাদ পড়লে চলবে না। বাহ, তাহলে তো আজ তোমাদের বাড়িতে বিরাট ভোজ হবে। আমাদেরও একদিন দাওয়াত দিও কিন্তু, বলে দিলাম। নতুন বউয়ের হাতে রান্না চেখে দেখবো। দাওয়াত পাবি রে পাবি, একটু ধৈর্য ধর। আজ আগে নিজের বাড়ির লোকজনকে খাওয়াই, তারপর তোদের পালা। তোরা তো আবার নিমন্ত্রণ ছাড়াই চলে আসিস। সে তোমার বাড়ির রান্নার গন্ধ পেলে আমরা নিমন্ত্রণের অপেক্ষা করি না বিমলদা। যাও, তাড়াতাড়ি যাও, বাজারে দেরি করলে ভালো মাছ পাবে না। আর হ্যাঁ, বড় দেখে ইলিশ নিও। ছোট মাছ নিয়ে গেলে আবার নতুন বউ ভাববে বুঝি বাড়িতে টাকা পয়সার টানাটানি। তোরা যাই বলিস না কেন, আমার বাজার করার হাত কিন্তু সেরা। এক্ষুনি দেখে নিস। এই যদুনাথ, সবচেয়ে বড় ইলিশটা দেখাও তো। ঘরে নতুন বউ এসেছে, ভালো মাছ না নিয়ে গেলে চলবে না। এই নাও বিমলদা, একদম টাটকা পদ্মার ইলিশ, ওজনে 1.5 কেজি মতো হবে। এমন মাছ পেলে নতুন বউ তো খুশিতে 8খানা হয়ে যাবে। আজ সকালেই ধরা পড়েছে, গায়ে এখনো জল লেগে আছে, দেখো। বাহ, দারুণ মাছ তো। ঠিক আছে, এটাই দাও। দাম নিয়ে আজ আর দরাদরি করবো না। ভালো মাছের দাম একটু বেশি হয়, কি বলো? আজ তোমার মুখ দেখেই বুঝেছি দরাদরি করবে না বিমলদা। বাড়িতে খুশির খবর থাকলে মানুষ এমনি উদার হয়ে যায়। এই নবীন, ভালো দেখে রসগোল্লা আর সন্দেশ দাও তো। একটু বেশি করেই দিও, বাড়িতে অনেক লোকজন আছে আজকাল। আজ তো দেখছি বিমলদার মন খুব ভালো। বাড়িতে কি কোনো বিশেষ দিন আছে নাকি? নাকি রোজই এমন হাসি মুখেই বাজারে আসো? বিশেষ দিন বলতে পারিস। নতুন বউয়ের জন্য বাজার করছি রে।
ভালো মিষ্টি না হলে কি চলবে? প্রথমবার মিষ্টি খাইয়ে মন জয় করতে হবে তো নাকি? বাহ, তাহলে তো এই বাক্সে সবচেয়ে ভালো রসগোল্লাগুলোই দিলাম। নতুন বইয়ের মুখে হাসি ফুটুক। আহা ছোট বৌমা, তুমি রান্না করেছো এটা? স্বাদে তো একদম মায়ের হাতের মতো লাগছে গো। এত সুন্দর ঝোল আমি কতদিন খাইনি। না পিসি, এত প্রশংসা করবেন না। বৌদির কাছেই তো শিখেছি। উনি পাশে দাঁড়িয়ে না থাকলে আমি এমন মাছের ঝোল বানাতেই পারতাম না। মশলার পরিমাণটা উনিই বলে দিয়েছেন। আরে এত ভালো রান্না করলে তো আমাদের রোজ রোজ খাওয়ার লোভ বেড়ে যাবে। তখন কিন্তু আমি রোগা হওয়ার স্বপ্নই ভুলে যাব। তোমার আবার রোগা হওয়ার স্বপ্ন কবে থেকে হলো শুনি? গত বছরও তো একই কথা বলে 3 থালা ভাত খেয়েছিলে। আজও দেখছি থালার দিকে লোভী চোখে তাকাচ্ছ। তুমি তো রোজই বলো কাল থেকে কম খাবো, তারপর কালকেও একই কাণ্ড। এভাবে চলতে থাকলে তোমার জামার বোতাম একদিন ছিঁড়ে যাবে। থাক থাক, কর্তাকে আর লজ্জা দিও না। খাওয়ার সময় হাসাহাসি করলে গলায় বাঁধবে। সবাই মন দিয়ে খাও তো এবার। ছোট বৌমা কষ্ট করে এত রান্না করেছে। না পিসি, আপনারা যত খুশি আর কি করুন, আমার শুনতে ভালোই লাগছে। এই বাড়িতে এসে মনে হচ্ছে আমি সত্যিই একটা সংসারের অংশ হয়ে গেছি। হবি তো বোন, তুই তো আমাদের ঘরের লক্ষ্মী। জানো পিসি, আজকাল ছোট বউটা যেন কেমন হয়ে গেছে। সংসারের কাজে তেমন হাতই লাগায় না, ডাকলেও শোনে না। আজ সকালেও ডাকলাম, শুনলো না মনে হয়। তা ঠিকই বলেছ বৌমা, আমিও লক্ষ্য করেছি। আগে যে মেয়েটা এটা ওটা এগিয়ে দিত, এখন যেন কেমন গা বাঁচিয়ে চলে। কাল তো সারাদিন ঘরেই বসেছিল, একবারও রান্নাঘরের দিকে এলো না। বুঝি না বাবু, বড়লোক ঘরের মেয়ে বলে কি এখনকার কাজকর্ম তার পছন্দ হচ্ছে না? আমার তো একটু চিন্তাই হচ্ছে। আচ্ছা পিসি, তবে যাই বলো, মেয়েটা মনের দিক থেকে কিন্তু খুব ভালো। মাকেও যেভাবে যত্ন করে সে আমি নিজের চোখে দেখেছি। সেদিন মায়ের ওষুধের সময় মনে করে দিতেও কিন্তু বলিনি। তা ঠিক বৌমা, মনটা সোনার মতো। শুধু হয়তো এখনো এই সংসারের নিয়ম কানুন ঠিক বুঝে উঠতে পারেনি। শহরের মেয়ে তো, একটু সময় লাগবে। হ্যাঁ, তুমি তো পিসি নিজের কাজে ফাঁকি দিতে অন্যের দোষ ধরার ওস্তাদ হয়ে গেছো। নিজের রান্নাটা আগে সামলাও তো, না হলে আজও জল পুড়ে যাবে। ওরে বাবা, আমাকে ধরলে কেন এখন? ঠিক আছে ঠিক আছে, এই আমি চুপ করে গেলাম। তুমি বরং ঝোলটা দেখো, উতলে পড়ছে যে। কি হয়েছে সুনিতা? শরীর খারাপ লাগছে নাকি? এভাবে চুপ করে বসে আছো কেন? কিছু তো বলো। কিছু না, তুমি বরং বলো, তোমার বৌদি কি সত্যি আমাকে পছন্দ করে না? আজ সকালে আমি নিজের কানে শুনেছি, বৌদি আর পিসি বলছিল আমি নাকি অলস, কাজে হাত লাগাই না। আরে এইসব কি বলছো? বৌদি তো তোমাকে নিজের বোনের মতো দেখে। আমি নিজে দেখেছি। নিশ্চয়ই তুমি ভুল শুনেছো বা ভুল বুঝেছো। তাহলে কেন এমন কথা বলল? জানো, আমি বাবার বাড়ি থেকে এত জিনিস নিয়ে এসেছি। এত বড়লোক ঘরের মেয়ে হয়েও এই ছোট্ট গ্রামে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তবু কারো মন জয় করতে পারলাম না। ঠিক আছে সুনিতা, তুমি শান্ত হও। আমি এটা নিয়ে পরে ভাববো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, কালকে সব খুলে কথা বলবো। না, তোমাকে কিছু বলতে হবে না। আমি অনেক দিন ধরেই খেয়াল করছি, এই বাড়িতে আমার জায়গাটা যেন ঠিক তৈরি হচ্ছে না। আমি আর এই গ্রামে থাকতে পারছি না বিনয়, সত্যি বলছি। কেমন যেন একটা অচেনা আর অস্বস্তি লাগছে আমার। আমার আর কিছু বলার নেই, তুমি শুধু মনে রেখো আমি অনেক ভেবে চিন্তেই এই কথা বলছি। বিনয় বাবু আছেন নাকি? আপনার নামে অফিস থেকে একটা চিঠি এসেছে, খামের ওপর জরুরি লেখা আছে দেখছি। ধন্যবাদ গোপালদা, কষ্ট করে এত দূরে এলেন এই সকালে। এই তো কাজ বাবু, আসি এখন। আরো অনেক চিঠি বিলি করতে হবে। ভালো খবর হোক এই কামনা করি। বৌদি দাদা, একটা খবর আছে।
আমার অন্য একটা শহরে বদলি হয়ে গেছে, সাথে প্রমোশনও হয়েছে, কিন্তু এখন থেকে আমাকে ওই শহরেই থাকতে হবে। এখান থেকে রোজ যাতায়াত সম্ভব না। বদিলি এত তাড়াতাড়ি? যে তা প্রমোশনের খবরটা তো দারুণ, কিন্তু তুই চলে গেলে এই বাড়িটা যে খাঁ খাঁ করবে রে। আরে এ তো খুশির খবর, প্রমোশন পেয়েছিস, এতে তো আনন্দ হওয়ার কথা। তবে তুই একা একা শহরে গিয়ে থাকবি কি করে? খাওয়া দাওয়ার কি হবে? কে দেখবে তোকে? বাবারে, এই বাড়িতে তুই না থাকলে বাড়িটাই যেন ফাঁকা লাগবে। কার সাথে গল্প করব আমি সন্ধ্যাবেলা? শোন বিনয়, তুই বরং একাই যা প্রথমে, সব কিছু একটু গুছিয়ে নে। সুনিতা এখানে গ্রামেই থাকুক আমাদের সাথে, তারপর সব ঠিকঠাক হলে ওকে নিয়ে যাস। নতুন জায়গায় একা একা মেয়েটাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। না বৌদি, আমিও বিনয়ের সাথে শহরে যেতে চাই। আমি আর এখানে থাকতে চাই না, এটাই আমার শেষ কথা। তাহলে তো এই সিদ্ধান্তটা তোদের দুজনকেই নিতে হবে। আমরা শুধু চাই তোরা যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। যা ভালো মনে করিস কর, আমাদের কথা ভাবিস না। সুনিতা, তুমি এখনো রাগ করে আছো? আমি তো বলেইছি আমরা মাঝে মধ্যে গ্রামে এসে সবার সাথে দেখা করে যাব। এভাবে চুপ করে থেকো না তো। কি হয়েছে সুনিতা? তোমার ইচ্ছে মতোই তো সব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করেই থাকো। আমি নিচে গিয়ে দেখি বাকি জিনিসপত্র সব গাড়িতে তোলা হয়েছে কিনা। তুমি রেডি হয়ে নিচে এসো। এই নে বোন, তোর পছন্দের রান্না করে দিয়েছি, রাস্তায় খিদে পেলে খাস। আর নতুন শহরে গিয়ে নিজের শরীরের যত্ন নিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, রাত জেগে থাকিস না। ছোট বৌমা, তুমি চলে গেলে এই বাড়িটা যে কেমন খালি খালি লাগবে তা তুমি বুঝবে না। রোজ সকালে তোমার হাসি মুখটা মিস করব আমি। বিনয়, আমি শহরে যাব না, আমি এখানেই থাকবো তোমাদের সবার সাথে। এ কি সুনিতা, তুমি তো বায়না ধরেছিলে এখানে থাকবে না, এখন হঠাৎ আবার কি হলো বলো তো আমাকে। বৌদি আমাকে সব শিখিয়েছে, নিজের বোনের মতো ভালোবেসেছে। শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য আমি মনে মনে কষ্ট পেয়েছিলাম, তাই না বুঝে এসব বলে ফেলেছিলাম। এই বাড়িটা, এই বকুল গাছটা সব আমার নিজের হয়ে গেছে বৌদি, আমি এসব ছেড়ে যেতে পারবো না। পাগলি মেয়ে, তুই তো আমারই বোন, তোকে ছাড়া এই সংসারটা তো অসম্পূর্ণ। কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা বলে দিতেই তো পারতিস। এভাবে একা একা কষ্ট পাওয়ার কি দরকার ছিল? আর কখনো এমন হবে না বৌদি, কথা দিলাম। শুকিয়ে গেলেও বকুলের গন্ধটা থেকে যায় বৌদি, এই বাড়ির প্রতি আমার টানটাও তেমনই। যাক বাবা, তাহলে বাড়িটা আবার আগের মতোই ভরাট থাকছে। বিনয়, তুই একা গিয়ে যা করার কর, আমরা তো এখানেই আছি সবাই মিলে। বলো তো বন্ধুরা, বিনয়কে কেন শহরে যাওয়ার দরকার ছিল?